আগস্ট 2024 সার্জিক্যাল মেডিকেল কলেজে সেই ভয়াবহ তরুণী চিকিৎসকের কর্মস্থলে মৃত্যুর ঘটনা, নিহত হওয়ার ঘটনা। আর সেই ঘটনার পর ছটা মাস কেটে গিয়েছে। এখনো কিন্তু এই ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী বা দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে সেই দাবিতে গতকাল কলেজ স্কোয়ার থেকে আরজিকর মেডিকেল কলেজ পর্যন্ত মিছিল করল অভয়া মঞ্চ। অভয়ার জন্মদিনে সেই মিছিলে পা মেলালেন নিহত চিকিৎসকের মা বাবা। ওই সেমিনার হলে ওর ওই রক্তাক্ত মুখটা দেখেছিলাম, তখন প্রতিজ্ঞা করেছিলাম, মা তোকে যারা এরকম শাস্তি দিয়ে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে তাদের আমি সুখে থাকতে দেব না, এবং যতদিন না তোকে বিচার দিতে পারবো আমি চুলো আঁচড়াবো না। আমরা যে ন্যায় বিচার ছিনিয়ে আনার প্রতিজ্ঞা করেছি সেটাই চেষ্টা করছি, এবং সেই জন্য আমি সব লোককে আজকে রাস্তায় থাকার জন্য বলেছি। রাস্তায় প্রতিবাদ মিছিল আরো জোরদার করতে হবে, তবে আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারবো। মিস্টার চট্টোপাধ্যায়, ঘটনার পর 6 মাস কেটে গিয়েছে, কিন্তু নির্যাতিতার পরিবার, তাদের অভিযোগ পুলিশের বিরুদ্ধে যেমন রয়েছে, সিবিআই এর কাজেও কিন্তু তারা সন্তুষ্ট নন। কলকাতা হাইকোর্টে তারা মামলা ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন, আমরা জানি। ইতিমধ্যেই এই ঘটনায় মানুষজন যে বারবার পথে বেরোচ্ছেন, মানে কোথাও পথের আন্দোলনটাই কি একমাত্র যেটা এই সুবিচার এনে দিতে পারে? দেখুন, পথের আন্দোলনটা হচ্ছে জনরোষ, জনগণের ডিমান্ড। কিন্তু কথা হচ্ছে বিচার যে আপনার ইনভেস্টিগেশন করছে দুটো এজেন্সি। পুলিশ প্রাইমারিলি প্রথম 3-4 দিন করেছে, তারপর হ্যান্ড ওভার হচ্ছে সিবিআইকে। সুতরাং এই ইনভেস্টিগেশন এজেন্সি হচ্ছে এটা সিবিআই। কিন্তু দেখা যাচ্ছে এই যে শিয়ালদা কোর্টের যে 72 পাতার যে রায়, সেই রায় যদি দেখেন, সেখানে দেখবেন ছত্রে সিবিআইকেও কিন্তু বলা হয়েছে প্রচুর ফাঁক ফোকর হয়েছে। অর্থাৎ এই যে ইনভেস্টিগেটিং এজেন্সি ইনভেস্টিগেশনটা কোশ্চেনের মুখে এসে গেছে। সুতরাং দেখা যাচ্ছে যেখানে একজনকে বলির পাঁঠা করে তাকেই এরা শাস্তি দিয়েছে, অন্যদিকে তাকায়নি। অথচ মেডিকেল লিগেল বহু প্রশ্ন আছে, ফরেনসিক বহু প্রশ্ন আছে, এবং বহু ডিসক্রিপেন্সি আছে, সেগুলো কিন্তু কোনো জবাব নেই। এই জবাব দেবে কে? জবাব দিতে হবে সিবিআইকে। এবং যেহেতু কোর্ট মনিটর্ড কেস, সুতরাং এটাকে বেশি কিছু বলা যাবে না। কোর্ট হয়তো এটাকে ডাইরেকশন দিতে পারে, কিন্তু এই আজকে দেখলেন নির্যাতিতার মা যে ডিমান্ড করেছে, ও যথার্থ ডিমান্ড। কারণ এই যে একটি কম বয়সী মেয়েকে, যুবতী মেয়েকে এইভাবে ধর্ষণ করে খুন করা একার পক্ষে সম্ভব কিনা, এটা একটা বাচ্চা ছেলেও কিন্তু কোশ্চেন করবে। সুতরাং এইখানে এই কোশ্চেনের কোনো জবাব আমরা পাচ্ছি না। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে দেখছেন যে এই জিনিসটা ক্রিমিনোলজির অ্যাঙ্গেল থেকে বেরিয়ে পলিটিক্যাল দিকে বেশি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। সুতরাং এইটাও কিন্তু আমরা ক্রাইমের স্বার্থে, অর্থাৎ ক্রাইম ডিটেকশনের স্বার্থে আরও বেশি সজাগ হতে হবে সিবিআইকে। এবং সিবিআইয়ের উচিত যে আসল ঘটনা যেটা, সেটা কিন্তু এখনো জনসমক্ষে আসেনি। একেবারে জয়, এখানেই তো প্রশ্ন যে সিবিআই এর ভূমিকাটাও তো একেবারে প্রশ্নাতীত নয়। যেখানে সুপ্রিম কোর্টই বলুন, কলকাতা হাইকোর্টই বলুন, সিবিআই এর ভূমিকায় একাধিক প্রশ্ন রয়েছে। আজ পর্যন্ত কিন্তু সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের দেখা মেলেনি। যে ঘটনাগুলো একেবারে মানুষকে কাঁপিয়ে দিয়েছিল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে কাঁপিয়ে দিয়েছিল, তারা বলেছিলেন ভয়ানক ঘটনা, সেই ঘটনার মানে লেশমাত্র কি এখনো সামনে এসেছে? সিবিআই কি করেছে, তাদের গাফিলতি তো বারবার দেখা যাচ্ছে। আছে তো, আমি তো নির্দ্বিধায় বলছি আছে। কিন্তু একটা জিনিস আমরা বোধহয় ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে এই নবান্ন অভিযান থেকে শুরু করে বিভিন্ন সাধারণ মানুষ বা সমাজ মাধ্যম থেকে অনেকে উঠে এসে যারা এখন আন্দোলন করছিল, তাদেরকে আটকাতে যে পুলিশ তৎপর হয়েছিল, এই তৎপরতা যদি পুলিশের আমরা দেখতাম 14ই আগস্টে, তাহলে হয়তো আজকে এই ঘটনা ঘটতো না। ওই তৎপরতা যদি থাকতো এক্সিট এবং এন্ট্রি গেটটাকে সিকিউর করতে, যাতে বাইরে থেকে পুলিশের তৎপরতা ছিল না, সেই কারণেই তো প্রথম দিন কলকাতা হাইকোর্ট একেবারে নির্দ্বিধায় সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিয়েছিল। তাহলে 5 মাস ধরে সিবিআই কি করলো সেটাও তো আমাদের জানতে হবে। না, একটু বুঝতে হবে। দেখুন, যেখানে এভিডেন্স নেই, যেখানে এভিডেন্স ট্যাম্পার হয়ে গেছে, যেখানে পৃথিবীর সর্ববৃহৎ যত বড়ই এজেন্সি নিয়ে আসুন না কেন, তারা কিছু করতে পারে না। অ্যাবসলিউটলি হ্যাঁ, এই জায়গাটা একটা থেকেই যাচ্ছে। সেটা হচ্ছে যারা যারা এর সঙ্গে যুক্ত ছিল আনুষাঙ্গিক, তাদের সবাইকে কি সেই প্রপারলি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের কি প্রপারলি ট্যাগ করা হয়েছে এই কেসে? এবং সেই জায়গা থেকে আমি বলছি যে এরকম আগেও নিদর্শন আছে যে কেসে জাজমেন্ট হয়ে গেছে, জাজমেন্ট বেরিয়েছে, তারপরে উচ্চ আদালতে গেছে, আবার রিইনভেস্টিগেশন হয়েছে, জিজ্ঞাসাবাদ হয়েছে, এবং তারপরে কিন্তু প্রকৃত দোষী শাস্তি পেয়েছে। তাই আবার বলছি, সাধারণ মানুষ
মানুষকে ভরসা রাখুন, নিশ্চয়ই সময়ের সাথে সাথে আবার ইনভেস্টিগেশন হবে, আবার ইনভেস্টিগেশন হলে নিশ্চয়ই নতুন তথ্য বেরিয়ে আসবে এবং শাস্তি পাবে যারা দোষী। বেশ, জন্মদিনে গতকাল অভয় মঞ্চের মিছিল হয়েছিল, আর ঠিক 14ই অগস্ট যে ঘটনাটা দেখা গিয়েছিল গতকাল কোথাও তারও একবার পুনরাবৃত্তি হলো। কলকাতা পুলিশের সঙ্গে আরজি কর মেডিকেল কলেজে ঢুকতে গিয়ে রীতিমতো বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন আন্দোলনকারীরা, সেখানে সিআইএসএফও মোতায়েন ছিল। ঘটনার তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আপনাদের কাছে কোনো অর্ডার থাকে না, আপনারা নিজের মতো যা ইচ্ছা তাই করেন। আর কি মারছেন এখানে নাকি? আর কি মারছেন? কোনো মানুষকে ভয় পাই না। বচসা, আরে ওরাই 14 তারিখ চুপ ছিল, 14 তারিখ ওরাই চুপ ছিল ভাঙতে দিয়ে। বিশৃঙ্খল পরিস্থিতি, এই তো প্রমাণ লোপাট করছে। নিহত তরুণী চিকিৎসকের জন্মদিনে অভয়া মঞ্চের মিছিল, আরজি কর মেডিকেলে ঢুকতে বাধা দেওয়ায় সিআইএসএফ ও কলকাতা পুলিশের সঙ্গে বাগযুদ্ধে জড়ালেন আন্দোলনকারীরা। আমরা হাসপাতালে কোনো বিশৃঙ্খলা চাই না, কোনো দিক থেকে প্ররোচনা আছে বিশৃঙ্খলা সৃষ্টি করার, সেই প্ররোচনাতে কোনোভাবে কেউ পা দেবেন না। আমরা আপাতত এই বেলগাছিয়া রোডে অপেক্ষা করব, কিন্তু আমরা আমাদের মেয়ের জন্মদিনে তাকে আমরা স্মরণ করব। বেলগাছিয়া রোডে বসে পড়েন অনেকেই। সিআইএসএফ এর তরফে জানানো হয় এক এক করে ঢুকতে দেওয়া হবে, তবে তাতে রাজি হননি আন্দোলনকারীরা। এদিনের ঘটনার তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভয়া মঞ্চের নাম করে কিছু বহিরাগত একাংশের ডক্টর এবং জুনিয়র ডক্টরের সাহায্যে আরজি করে গোলমাল করতে ঢুকছিলেন। সবাই জানেন যে একটা মিছিল নিয়ে 400-500 লোক হল্লা করতে করতে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে সাজিয়ে যে ওখানে হসপিটালটা ওখানে নাটক করার জায়গা নয়, আমাদের ঢুকতে দিতে হবে, কি মামার বাড়ি নাকি? আপনারাই সুপ্রিম কোর্ট থেকে বড় বড় কথা বলেছেন, নিরাপত্তার কথা বলেছেন, এখন সকলকে ঢুকতে দিতে হবে। যদিও শেষ পর্যন্ত অভয়া মঞ্চের তরফে দুজন প্রতিনিধি গিয়ে আরজি কর মেডিকেলের ভিতরে নিহত চিকিৎসকের মূর্তিতে শ্রদ্ধা জানান। পাশাপাশি এদিন আরজি কর মেডিকেলের ভিতরে নিহত চিকিৎসকের মূর্তিতে শ্রদ্ধা জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ও অন্যান্য চিকিৎসক সংগঠন। অভয়া মঞ্চের এদিনের কর্মসূচির জেরে বেলগাছিয়া রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল থমকে যায়। সন্দীপ সরকার, সত্যজিৎ বৈদ্য ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 14ই অগস্ট যখন ভাঙচুরের ঘটনা ঘটেছিল আরজি কর মেডিকেল কলেজে, সেই সময়ও কিন্তু আমরা দেখেছিলাম পুলিশ কিভাবে নীরব ছিল, পুলিশ কিভাবে নিষ্ক্রিয় ছিল। একটার পর একটা ব্যারিকেড উপরে কারা ভেতরে ঢুকেছিল আজ পর্যন্ত কিন্তু সেটা জানা যায়নি। সেইটার তদন্তভার কিন্তু কলকাতা পুলিশের হাতেই ছিল। তাহলে সেদিন যে উদ্দেশ্যে অতগুলো মানুষের জমায়েত হয়েছিল, পুলিশ কিছুই করতে পারলো না, আজকে হঠাৎ করে এই তৎপরতার কারণটা কি? খুব স্বাভাবিক যে জন আন্দোলনকে রুখে দেওয়ার একটা চেষ্টাকে আমরা কত শক্তিশালী তোমাদের থেকে সেটা বুঝিয়ে দেওয়া। কারণ ব্যাপারটা তো ওদের হিসেবে তো ওটা শেষ হয়ে গেছে, কেন আর এগোচ্ছি? এগোবো তো বটেই, কারণ হাসপাতাল যদি আন্দোলন করার জায়গা না হয়, হাসপাতাল তো ধর্ষণ খুন করার জায়গাও নয়। কর্তব্যরত চিকিৎসক তো সেখানে নিরাপত্তা পাবেন, এই প্রাকশর্ত তো তার চাকরিতে ছিল। যিনি ওরকম বড় বড় কথাবার্তা বলছেন, তার নিজস্ব অভিজ্ঞতা যে প্রশাসনকে নিয়ে কি তিনি একবার বলেছিলেন, এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে তার যা অবস্থান সেটাও আমরা কিছুটা জেনেছিলাম। আজকে তিনি ভোল পাল্টে বড় বড় কথাবার্তা বললেন। 14ই অগস্টের এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য আমরা শুনেছিলাম, বিজেপির পতাকা, বামেদের শরিক দলের পতাকা সব তিনি দেখতে পেয়েছিলেন। এই ধরনের কথাবার্তা করে শাখা সংগঠনের পতাকা হিসেবে কিছু পতাকা নিয়ে আসবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ব্যাপারটা ধোপে টেকেনি বলে আজকে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলন চলছে, চলবে। কিন্তু মুশকিল যেটা হচ্ছে যে বারবারই যে প্রসঙ্গটা উঠে আসে না, সিবিআই কি করছে ইত্যাদি কমিটি, দেখুন গদাধর যেটা বললেন পলিটিক্যাল হয়ে যাচ্ছে। পলিটিক্যাল হতো না যদি না পলিটিশিয়ানরা এটাকে ঢাকা চাপা দেওয়ার জন্য তৎপর হতেন। এখানে পরিষ্কার এত বড় কোনো প্রভাবশালীর হাত এর পেছনে আছে, যে কারণে বারবার তদন্ত বাধাপ্রাপ্ত হচ্ছে। জয় একটা কথা বললো, সিবিআই এর সমালোচনা করলো, জয়কে ধন্যবাদ, কিন্তু পাশাপাশি এই জয়কে এই কথাটাও মনে করে দিতে বলবো ওর দলের নেতৃত্বকে, সর্বোচ্চ কেন্দ্রীয় সরকার প্রশাসনকে, যে যিনি এখানে মূল দায়িত্বে ছিলেন সীমা পাহুজ, আমি নাম করে বলছি, তার ভূমিকা এখানে যথেষ্ট সন্দেহজনক। তিনি রাজ্য সরকারের যে থিওরি, রাজ্য পুলিশের যে থিওরি পশ্চিমবঙ্গ সেটাকে এস্টাবলিশ করার জন্য এবং কোর্টে সেটা এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। মারাত্মক ওই 72 পাতা রায় নিয়ে যদি
হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিশ্লেষণ করে, একদম। তাহলে পুরো তদন্ত হতে বাধ্য। এটা ডিফেন্ড করছে না, কিন্তু একটা জিনিস বলুন, সেদিন যে ফুটেজটা আমরা এই মুহূর্তে দেখছি ছবিতে, যে তারা ওখানে নাচানাচি করছে, ব্যারিকেড ভাঙছে, তাদের আইডেন্টিফাই করা হলো না? এখন তখন তো পুলিশের দায়িত্ব হয়নি, ছিল। হবে না তো, কারণ ওখানে যারা যুক্ত ছিল সবাই যুক্ত ছিল। এখানে অর্ণব পার্টি কর্মী নয়, সে কারণে আমি এবং অর্ণবকে সেটা উদ্দেশ্য প্রণোদিত একেবারেই প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ, এটা বারবার উঠেছে। আমি এখানে তদন্তের দাবি জানাচ্ছি। বেশ, এই অভিযোগ কিন্তু বিজেপিও বারবার করেছে, কিন্তু অর্ণববাবু এই কথাটা তো বিরোধীরা বারবার স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলবে। আজকে পক্সো আইনে যত দ্রুত পাঁচটা ঘটনায় সাজা ঘোষণা করা হয়েছে, চরম সাজা ঘোষণা করা হয়েছে বলে রাজ্য সরকার কৃতিত্ব নেয়, সেখানে কোথাও কোনো শাসক দল ঘনিষ্ঠ প্রভাবশালী জড়িত ছিলেন না বলে তাদের বিরুদ্ধে এই চরম শাস্তিটা ঘোষণা করা হয়েছে, এবং আরজি করের ঘটনার ক্ষেত্রে সেই ব্যবস্থাটা করা হয়নি। উল্টে প্রমাণ লোপাটের একাধিক চেষ্টা শাসক ঘনিষ্ঠরা করেছে, এমনটাই অভিযোগ। একেবারেই নয়, আমি বলছি যে এই যে কথাগুলো বলা হচ্ছে যে প্রমাণ লোপাট থেকে আরম্ভ করে এই প্রত্যেকটার তো ব্যাখ্যা এবং ভিতরে কি আছে না আছে প্রত্যেকটা 172 পাতার নোটে রয়েছে। এবং যে রায়টা বেরিয়েছে সেই রায়ে যেমন অনেক বিষয় নিয়ে প্রকাশ করা হয়েছে, অসন্তোষ প্রকাশ করা হয়েছে, একই সঙ্গে কিন্তু প্রত্যেকটা আপনি যদি একটু পড়েন দেখবেন এখানে ব্যাখ্যা করার পর একটা মানে মোটা কালো কালিতে বোল্ড টাইপে সেখানে কিন্তু তার কনক্লুশনগুলো দেওয়া রয়েছে। সেই কনক্লুশনগুলো দেওয়ার জায়গায় যেমন একটা আমার পরিষ্কার করে মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে যে আলটেরিয়ার মোটিভ ছিল না, যেটা ওই ওখানকার যিনি রূপালী গঙ্গোপাধ্যায় যিনি ছিলেন, একজন পুলিশ অফিসার ছিলেন মুখোপাধ্যায়, তার ক্ষেত্রে বলা হয়েছিল যে ওই যে তিনি ফোনটা নিয়েছিলেন, কিন্তু ফোনটা নিয়ে সেখানে কিন্তু আলটেরিয়ার মোটিভ ছিল না কথা কিন্তু বলেছেন। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে রাস্তার আন্দোলন তো রাস্তার আন্দোলন রাজনৈতিক আন্দোলন, বা তার মধ্যে রাজনীতি থাকতে পারে, কিন্তু বিচার তো আপনাকে আদালত থেকেই আনতে হবে, এবং বিচার যখন আদালত থেকে আনতে হবে সেখানে বিচার যারা করছে, তদন্ত যারা করছে সেই তদন্তকারী সংস্থাগুলোর উপরেই আপনাকে ভরসা রাখতে হবে। এবং আপনি যে 5টা কেসের কথা বললেন, মাটিগাড়া শিলিগুড়ি থেকে আরম্ভ করে গুড়াপ পর্যন্ত, এই 5টা কেসে রাজ্য পুলিশের যে সাফল্য, সেই সাফল্য এখানে যে আমরা পেলাম না তার একটা বড় কারণ এটা তো হতে পারে যে 4 দিন রাজ্য পুলিশের হাতে ছিল, সেই 4 দিনের মানে উনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 7 দিন সময় দেওয়া হোক আমাদের। আমি নিজে বলছি আপনারা যদি সন্তুষ্ট না হন তাহলে আপনারা সিবিআই কাছে চলে যাবেন। সিবিআই কাছে দেওয়া হয়েছে, সিবিআই সর্বোচ্চ 4 দিনে তো যা করা সেটা হয়ে গিয়েছে। আচ্ছা বেশ, আমি আপনার সঙ্গে একমত। অর্ণববাবু এখানে একটা কথা, এখানে একটা প্রশ্ন আপনাকে, একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে 4 দিনের এই গোল্ডেন পিরিয়ডটাকে আপনার কথা অনুযায়ী আমি ধরে নিই রাজ্য সরকার যদি আরো সেটা 7 দিন হতো তাহলে না হয় তারা সুবিচার দিতে পারতো। 4 দিনের যে গোল্ডেন পিরিয়ডটা ছিল তার মধ্যে সন্দীপ ঘোষ সহ আর যারা সেদিনকে ঘটনাস্থলে ছিলেন তাদের কতজনকে ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে বলুন তো? না, কেউ তো সময় দেওয়া হয়নি। 4 দিনটা কি যথেষ্ট সময় নয়? সবার আগে 2-2.5 মাসের মধ্যে ফাঁসি হয়ে যাচ্ছে, সেখানে 4 দিনটা যথেষ্ট নয়। আপনি সন্দীপ ঘোষের সঙ্গে যতক্ষণ ক্লাব করছেন এই জিনিসটাকে, এটাকে আপনাকে প্রমাণ করতে হবে যে সন্দীপ ঘোষ যুক্ত। সন্দীপ ঘোষ তোমাকে কে করছে? সিবিআই করবে। সিবিআই দিতে পেরেছে চার্জশিট? সিবিআই কি সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পেরেছে? পারেনি কেন? পারেনি এই কারণে যে তারা প্রমাণ পায়নি। যদি পায় এবং তদন্ত এখন চলছে, তদন্ত বন্ধ হয়নি, তদন্ত এখনো বন্ধ হয়নি, বন্ধ হয়নি তো, কিন্তু রাজ্য পুলিশের সদিচ্ছা কতটা ছিল সেটা এখান থেকে বোঝা যায় যে প্রথম দিন কলকাতা হাইকোর্ট নজিরবিহীনভাবে সিবিআই এর হাতে তুলে দিল। দুটো কথা বলছি, আমি একটু শেষ করি। আমি আপনার কথা দিচ্ছি, সন্দীপ ঘোষের ক্ষেত্রে দুটো অভিযোগ উঠছে যে ওই স্পেসিফিক খুন ধর্ষণের সঙ্গে তার যোগ ছিল কিনা একটা, দুই হচ্ছে যে বৃহত্তর যে দুর্নীতি চলছে ওখানে তার সঙ্গে যোগ ছিল কিনা, সেটা ইডি তদন্ত করছে, সেই তদন্ত কিন্তু চলছে এখন, সেই তদন্ত এখনো বন্ধ হয়নি, কিন্তু ওইটার ক্ষেত্রে সরাসরি তার যোগ ছিল কিনা সেইটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে সিবিআই এর। সিবিআই সেটা পারেনি বলেই রাজ্য পুলিশের হাতে তো ছিল না, ওই 4 দিনের মধ্যে যে কাজটা পুলিশ করেছে সেটা হচ্ছে ওই ঘটনাটা স্পেসিফিক্যালি ওই ঘটনাটার উপর ফোকাস করেছে, ওই ফোকাস সেখান থেকে সরে গেল দ্রুত, ওটা ফোকাস দ্রুত সরে গেল, আপনি একটা প্রিয়াজম্পশন নিয়ে শুরু করছেন। আমি আবার আলোচনায় ফিরে আসবো, অবশ্যই আপনাদের দেখাবো যে এই আরজি করের ঘটনা নিয়ে গতকাল অভয় মঞ্চের মিছিল নিয়ে নতুন করে কিন্তু শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। আরজি কর কাণ্ডের সমাজপূর্তি এবং একই দিনে অভয়ার জন্মদিন, দিনভর চলল রাজনীতির সুর। একদিকে যেমন তর্পণ করলেন সুকান্ত মজুমদার, তেমনি নিহতের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা, জানিয়ে আক্রমণ করতে ছাড়ল না শাসক দল। আজকে সেই অভয়ার স্মৃতিতে আমি মহাকুম্ভে তর্পণও করলাম এবং এই মহাকুম্ভের পবিত্র মাটিতে একটি আম গাছও রোপণ করলাম। আশা করব যে আমাদের এই সকলের প্রয়াস, ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগামী দিনে যারা বৃহত্তর চক্রান্তে জড়িত ছিল তাদেরকে আইনের সামনে আনবে এবং উপযুক্ত শাস্তি পাবে। আমরা অভয়াকে ভুলিনি, ভুলতেও দেব না। এর বিচার যদি সঠিক না হয় মানুষ কি করে
এই সরকারকে বিসর্জন দিতে হয়, মানুষ সেটা জানে, মানুষের উপরে ছেড়ে দিন। বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জি দুজনের জেল চাই। আর পরিবার সামগ্রিক তদন্ত এবং বিচারের উপরে খুশি নয়, আমরা পরিবারের সঙ্গে আছি। বিজেপি নেতারা আরো ভালো করে প্রমাণ করে দিচ্ছেন যে বাম, অতিবাম, কংগ্রেস, বিজেপি, আরএসএস এরা সব হাতে হাত মিলিয়ে এই অভয়া ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করছে, রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করছে। বিজেপির কথা বলার মুখ আছে আজকে? বিজেপি এগুলো, সিপিএম এটা শুধুমাত্র রাজনীতির জন্য ব্যবহার করছে। কোন সিপিএম নেতাকে দেখেছেন তাদের জমানার এই ধর্ষণ খুনের জন্য কোনোদিন দুঃখ প্রকাশ করতে, ক্ষমা চাইতে? জয়, আজকে যেভাবে বিরোধী দলনেতাই বলুন, বিজেপির রাজ্য সভাপতি বলুন, যেভাবে দুঃখ প্রকাশ করছেন, সকলেই বলছেন সুবিচার হবে, তারা আশা করছেন। সিবিআই এখনো পর্যন্ত কেন কাজ করতে পারলো না যথাযথভাবে? 5টা মাস তারা কিভাবে সময় নষ্ট করলো, ওই প্রশ্ন তুলছেন না তো? না, একটা জিনিস তো বারবার বলছি যে পুরো তদন্তটাই হচ্ছে ডিপেন্ডিং অন দ্য এভিডেন্স অ্যান্ড উইটনেস। আজকে এভিডেন্স ট্যাম্পার যেভাবে হয়েছে আমরা দেখেছিলাম 14 তারিখের রাতে, সেই তৎপরতা যদি পুলিশের থাকতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আপনারা যে ফুটেজ দেখাচ্ছেন বারবার, যে ব্যারিকেড ভাঙছে সেই দিন রাতে, যেভাবে গেট ভেঙে ঢুকেছিল, এই লোকগুলোকে আইডেন্টিফাই এখনো করা হলো না কেন? এদের ডেকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হলো না কেন? কলকাতা পুলিশের এই তৎপরতা আমরা দেখিনি। অন্যদিকে আমরা কিন্তু দেখেছিলাম যে পলিটিক্স বারবার বলছে রাজনীতিকে জড়িয়ে দেওয়া হচ্ছে এই ঘটনার সঙ্গে। যে ঘটনায় সন্দীপ ঘোষ যখনই জানা গেল ট্যাগ, কয়েক ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে ওইখান থেকে তুলে নিয়ে অন্য একটি মেডিকেল কলেজের মাথায় বসিয়ে দিলেন। একদম, কিন্তু পুরোটাই আপনারা রাজনীতি করছেন এমনটাই অভিযোগ। এবং চয়নদা, আপনাদের দিকেও তো অভিযোগ যে বাম অতিবাম একেবারে শুরু থেকে নিজেদের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে আরজি করের এই ঘটনাকে। কুণাল ঘোষ, জেনে রাখুন, উনি রাজনীতি করলে আমরা তার জবাব পাল্টা রাজনীতি দিয়ে দেবো, কিন্তু সেই রাজনীতিটা ধ্বংসাত্মক রাজনীতি নয়। ওনারা চাপা দেওয়ার রাজনীতি করছেন, আমরা সত্যটাকে বার করার, টেনে বার করার রাজনীতি করছি। এটা আগামী দিন করবো, ওনারা নিশ্চিন্ত থাকতে পারেন। কারণ রাজনীতির সর্বোচ্চ পর্যায় থেকে, প্রশাসনের রাজনৈতিক প্রতিনিধিদের জায়গা থেকে এই প্রমাণ নষ্ট করার প্রমাণ রয়েছে। কারণ ওখানকার বিধায়ক, কাউন্সিলর সবাই মিলে সরকার করে দ্বিতীয় ময়নাতদন্তের সম্ভাবনা নষ্ট করেছে। 9 তারিখের ঘটনায় যদি আপনার ছবিটা খেয়াল থেকে থাকে, একেবারে মীনাক্ষী মুখোপাধ্যায়, সজল ঘোষ, অগ্নিমিত্রা পালরা কিন্তু সামনের সারিতে ছিলেন ওই যে সময় দেহটা নিয়ে গাড়িটা বেরিয়ে যাচ্ছিল। সেই দিন যদি তারা আটকানোর চেষ্টা না করতেন, আজকে তো এতগুলো তথ্য সামনে আসতো না, জানি এত অভিযোগ। তাহলে রাজনীতিকরণটা শুরু কারা করলো? রাজনীতিকরণ শুরু করেছে কারা? রাজনীতিকরণের একটা ইকোসিস্টেম কাজ করেছে এখানে। যখনই এই জিনিসটাকে নিয়ে দেখা গেল যে এই জিনিসটাকে নিয়ে একটা ইস্যু পাওয়া গিয়েছে পশ্চিমবঙ্গে, তো সেই অর্থে তারা সেরকম জমি পাচ্ছেন না বিজেপি, সবচেয়ে বড় কথা। এবং বামেদেরও শক্তিক্ষয় এমন একটা জায়গায় গিয়েছে যে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো এটা মুশকিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসটা তারা পাচ্ছেন, আমি একটু মনে করিয়ে দিচ্ছি, মৃতার যিনি বাবা মা, তার প্রতি আমার পূর্ণ সম্মান এবং পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি বলছি তৃণমূলের বাকি সম্মানটা যে তারা 24 বার বয়ান বদল করেছেন 9 তারিখ থেকে আরম্ভ করে 30 জানুয়ারি পর্যন্ত। 24 বার বয়ান বদল করেছেন। তারা প্রথম বলেছিলেন মুখ্যমন্ত্রী আমাদের ভরসা আছে। আপনার মনে আছে তো যে তারা বলেছিলেন মুখ্যমন্ত্রী এবং পুলিশের প্রতি আমাদের ভরসা আছে, প্রথম দিন বাকিরা জানাননি। তারপর তারা পুলিশের উপরে তো ভরসা রাখতে হবে, অবশ্যই করেছিলেন। তারপরে তারা সিবিআই এর উপর ভরসা রেখেছিলেন। সিবিআই যা করলো নিঃসন্দেহে ভরসা রাখার মতো কেউ করেনি। একেবারে আলোচনার সময় শেষ হয়ে গেল।